আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? কেউ শুনতে পেলে একটু জানাবেন। অনেকদিন পর নিজের প্রোফাইল থেকে লাইভ করছি। সাধারণত গ্রুপে করি, আমার নিজের প্রোফাইল থেকে লাইভ অনেকদিন করিনি, কিন্তু আজকে করাটা একটু জরুরি। কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কি হয়েছে বা কি হচ্ছে সেটা সাধারণ মানুষের জানাটাও জরুরি। যে এই আইন এবং জাস্টিস এসব নিয়ে কী সব চলছে সেটা একটু সাধারণ মানুষের প্রত্যেকেরই জানা উচিত বা জানা জরুরি বলে আমি মনে করি অন্তত। এখন আজকে কেন হঠাৎ লাইভটা, তার কারণ হচ্ছে যে বরাবরই একটা কথা বলে এসেছিলাম যে যারা কেস করেছিলেন, অর্থাৎ 2016 নিয়ে এত কন্ট্রোভার্সি প্রথম থেকেই হয়ে আসছে। তো কন্ট্রোভার্সি একটা নতুন মোড় নিল কালকের পর থেকে। তার কারণ হচ্ছে যে যারা 2016 সালে ভুক্তভোগী, অর্থাৎ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিলেন, যারা ভুক্তভোগী হয়েছেন, তাদের যন্ত্রণার কথা আমি বারবার এই লাইভের মাধ্যমে, আমার লাইভের মাধ্যমে বলেছি। নতুন যেটা হয়েছে সেটা বলছি। পুরো সিনারিওটা আরেকবার বলি প্রথম থেকে। 2016 সালে যখন পরীক্ষা দেওয়া হয়, তারপর 2019 সালে যখন জয়েনিং হয়, তখন বেশ কিছু ক্যান্ডিডেট তারা কেস করে। তারা বলে যে আমরা বঞ্চিত হয়েছি, তারা নিজেদেরকে বঞ্চিত বলছিল। সেই বঞ্চিত ক্যান্ডিডেটরা কোর্টে গেছিল কেস করার জন্য। কেস করেছিল যে তাদের নাকি তাদের সঙ্গে বঞ্চনা হয়েছে। ঠিক আছে, বঞ্চনা হয়েছে, বঞ্চনার অবসান হবে, কোর্ট সেই ব্যাপারটা দেখবে। এখন বিষয়টা যেটা দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যে বারবার যে কথাটা আমি বলেছি, আবারও একই কথা বলছি, যে 2016 প্যানেলে আমরা মানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা যারা ছিল, অর্থাৎ যারা আনটেন্টেড টিচার্স ছিলেন, তারা, আবার প্রথমে বলেছি আবারও বলছি, যে তারা এত মার্কস তুলেছিলেন বা এতটা নাম্বার পেয়েছিলেন যে তাদেরকে বাদ দিতে চেয়েও বাদ দিতে পারেননি। টেন্টেড ক্যান্ডিডেট যারা ছিলেন তারা অনেকে প্যানেলের মধ্যে নাম ঢোকাতে পেরেছিলেন। টেন্টেড ক্যান্ডিডেটস যারা অনেকে ছিলেন তারা অনেকে প্যানেলের মধ্যে নাম ঢোকাতে পারেননি। তার কারণ বাদ দিয়েছিলাম আমাদের মতো যারা আনটেন্টেড টিচার্স আছে, তারা পরীক্ষা এত ভালো দিয়েছিল যে তাদেরকে বাদ দেওয়া কোনোভাবে সম্ভব হয়নি। দুর্নীতি করার পরেও কোনোভাবে বাদ দেওয়া সম্ভব হয়নি। কারণ কীভাবে বাদ দেবে? কারণ তারা তো মার্কসটা পেয়েছে, তাদের অ্যাকাডেমিক সেরকম আছে। তো কোনোভাবেই বাদ দিতে পারেনি বলেই কিন্তু আনটেন্টেড টিচার যারা ছিল চাকরি করছিল এই প্যানেলে। তার মধ্যে অনেকে টেন্টেড ছিল। এই যে 26,000 ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা ছিল, এই যে 26,000 সংখ্যাটা ছিল, এই 26,000 সংখ্যার মধ্যে কিন্তু অনেক টেন্টেড, প্রায় 5 থেকে 6,000 টেন্টেড ক্যান্ডিডেট পরবর্তীকালে সিবিআই লিস্টে বেরিয়ে আসে যে এরা টেন্টেড ক্যান্ডিডেট। তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়, তারা তাদেরকে সাসপেন্ডও করে, গভর্নমেন্ট সাসপেন্ড করে, তারা আবার পরবর্তীকালে সুপ্রিম কোর্টে যায়। এখন আমার এই কথাগুলো বলার মানে কি? এই কথাগুলোর মানে হচ্ছে যে এই যে পুরো প্যানেলটা ছিল, এই পুরো প্যানেলের মধ্যে একটা পোর্শন অবধি তারা চাকরি পেয়েছিল, আর তারপর থেকে একটা পোর্শন অবধি তারা চাকরি পায়নি, তারা ওয়েটিং হিসেবে গণ্য হয়েছিল। তাদের মধ্যে কেস করে অনেকে, যার ফলে পরবর্তীকালে প্যানেলটা ক্যান্সেল হয়। উল্লেখযোগ্যভাবে লক্ষ্মী টুঙ্গার কেসের জন্যই কিন্তু 2016 পুরো প্যানেলটা ক্যান্সেল হয়। আমি আগেও বলেছিলাম যে এই ওয়েটিং ক্যান্ডিডেটদের মধ্যেও প্রচুর টেন্টেড রয়েছে, অর্থাৎ যারা চাকরিটা টেন্টেড হয়েও চাকরি পায়নি, অর্থাৎ টাকা পয়সা দিয়েও তারা কিন্তু চাকরিটা পায়নি। কারণ আনটেন্টেড টিচার্স একটা বৃহৎ সংখ্যক, তারা কিন্তু প্যানেলের মধ্যে ঢুকতে সক্ষম হয়েছিল। তাদেরকে কোনো রকমভাবে বাদ দিতে পারেনি বলেই কিন্তু তারা চাকরিটা করছিল, কোনো রকমভাবে বাদ দিতে পারেনি। অর্থাৎ এই আনটেন্টেড ক্যান্ডিডেটস যারা প্যানেলে চাকরি করছিল, তারা, আমি শুধু যোগ্য নয়, তারা অতি যোগ্য, বারবার আমি কথাটা বলছি, তারা শুধু যোগ্য নয়, তারা অতি যোগ্য ছিল বলেই কিন্তু চাকরিটা করছিল। কারণ তাদেরকে কোনোভাবেই বাদ দিতে পারা যায়নি। এখন যেসব টেন্টেড ক্যান্ডিডেটসরা ওয়েটিং লিস্টে ছিল, মানে ওয়েটিং হিসেবে থেকে গেল, এবং একটা পোর্শন টেন্টেড ক্যান্ডিডেট তারা চাকরি পেয়ে গেল, তো এইটা যখন হলো যে বেশ কিছু টেন্টেড চাকরি করছে, বেশ কিছু টেন্টেড তারা চাকরি পেল না, টাকা পয়সা দিয়েও তারা চাকরিটা পেল না, তখন যারা চাকরিটা পেল না, অর্থাৎ যেসব ওয়েটিং ক্যান্ডিডেট চাকরিটা পেল না, যেসব ওয়েটিং ক্যান্ডিডেটরা চাকরিটা পেল না, মানে টেন্টেড ওয়েটিং ক্যান্ডিডেট চাকরিটা পেল না, সেসব টেন্টেড ওয়েটিং ক্যান্ডিডেট তারা কিন্তু কেস করলো। কাদের মাধ্যমে? বিরোধী পক্ষের লয়ারদের মাধ্যমে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফিরদৌস সালেম, যে এনার মাধ্যমে। এবং ইনি আগেও একটা কেস, মানে ববিতা সরকারের একটা কেস, তার কিন্তু 2 নম্বর অ্যাকাডেমিক্সে গরমিল হয়েছিল, যেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল,
যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তার র্যাঙ্ক জাম্পিং করে একে চলে গেছিল, দুইয়ে ববিতা সরকার ছিলেন, এই দুই ববিতা সরকারের কেসটাও কিন্তু এই ভদ্রলোক করেছিলেন এবং একাডেমিক্সে গরমিল থাকা সত্ত্বেও থ্রু কোর্ট কেস ববিতা সরকারকে চাকরিটা পাইয়ে দেওয়া হয়েছিল অঙ্কিতা অধিকারীকে সরিয়ে। পরবর্তীকালে ববিতা সরকারের ক্ষেত্রে দেখা গেল যে তার নিজেরই ডকুমেন্টসে গরমিল আছে। এখন মানুষ একটা কথা বলে যে ডাক্তার এবং উকিলের কাছে কোনো কিছু লোকাতে নেই, তাই আমরা বিশ্বাস করি যে ববিতা সরকারের যে একাডেমিক্সে গরমিল রয়েছে সেইটা উকিল জানতো না, এটা আমরা বিশ্বাস করি না। এটা উকিল জানতো এবং সেটা জেনেই তারপরেও কেস করা হয়েছিল, কারণ এখানে একটা রাজনৈতিক স্বার্থ ছিল যে এখানে পরেশ অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারী সে 1 নম্বরে ছিল, 2 নম্বর ববিতা সরকার ছিল, তাই ববিতা সরকার কিন্তু কেসটা করানো হয়েছিল যে এটা নিয়ে একটা যাতে ইস্যু তৈরি হয়, ভালো রকম ইস্যু তৈরি হয়েছিল। পরবর্তীকালে যখন ববিতা সরকার জয়েন করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে তার নিজেরই একাডেমিক্সে গরমিল রয়েছে এবং তিনি নিজেও টেন্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ কেউ যদি একাডেমিক্সে গরমিল করে নাম্বার বাড়িয়ে সে প্যানেলে জায়গা করে নেয় তাহলে সে তো টেন্টেড ক্যান্ডিডেট। তাহলে তার কেসও এই পার্টিকুলার উকিল লড়েছেন, যার নাম করলাম, তার কেসটাও লড়েছিল, তার চাকরিও বাতিল হয়, সে টেন্টেড হয়। এই যে লক্ষ্মীটুঙ্গার কথা বলছি, এই লক্ষ্মীটুঙ্গার কেসও কিন্তু এনারা লড়েছেন, মানে যাদেরকে বিরোধী পক্ষের উকিল বলছি আমরা, এনারা লড়েছেন এবং এই লক্ষ্মীটুঙ্গার কেসের জন্য পুরো 2016 প্যানেল কিন্তু কনসেল হয়। অর্থাৎ মেন্টালিটিটা এরকম ছিল যে আমরা পয়সা দিয়ে পেলাম না, তোরা পয়সা দিয়ে পেয়ে গেলি, এটা হতে দেবো না, তাহলে পুরো প্যানেল ক্যান্সেল হবে, আমরা পয়সা দিয়ে পাবো না আর তোরা পয়সা দিয়ে পাবি। তার কাজ, এদের ভগবান কারা? এদের ভগবান হচ্ছে বিরোধী পক্ষের বেশ কিছু নয়, আমি নাম করলাম ফিরদৌস সামি। আমার বিরুদ্ধে মামলা করবে তো করুক, 2016 ওপেন হবে। আমার বিরুদ্ধে যদি এটার জন্য মানহানির মামলা হয় হোক, কোনো অসুবিধা নেই, 2016 কেস ওপেন হোক এবং 2016 প্যানেল বাঁচুক। কিসের বেসিসে 2016 প্যানেল ক্যান্সেল হবে? লক্ষ্মীটুঙ্গার কেসের বেসিসে। কোন লক্ষ্মীটুঙ্গা? যে লক্ষ্মীটুঙ্গা নিজে টেন্টেড ক্যান্ডিডেট, একজন টেন্টেড ক্যান্ডিডেট, সে চাকরি পেল না বলে হিংসাতে অন্য টেন্টেড ক্যান্ডিডেটরা চাকরি পেয়ে গেছে এবং এই টেন্টেডরা চাকরি পায়নি বলে তারা পুরো 2016 প্যানেলটাকে প্রশ্নচিহ্নের মুখে তুলে দিয়ে আমাদের সর্বনাশ করবে, এটা আমরা হতে দেবো না। আনটেন্টেড টিচার্স যারা, তারা কেন বারবার সব জায়গায় ভুক্তভোগী হবে? এটা টেন্টেড ভার্সেস টেন্টেড লড়াই এবং তার এটাতে সাহায্য করেছে হচ্ছে বিরোধী পক্ষের লয়ার এই ফিরদৌস সামিমরা। এই ফিরদৌস সামিমরা এটাতে সাহায্য করেছে এবং সাহায্য করে প্রথমে ববিতা সরকারকেও করেছিল এবং পরবর্তীকালে এই লক্ষ্মীটুঙ্গাকে করে পুরো প্যানেলটাকে মানে বিভিন্ন রকমভাবে রাজনৈতিক কুটকাচালি করে এই পুরো প্যানেলটাকে ক্যান্সেল করা হয়েছে। এটা ক্লিয়ার, সিবিআই লিস্টে এই লক্ষ্মীটুঙ্গার নাম রয়েছে টেন্টেড হিসেবে। তাহলে এই যে টেন্টেড ক্যান্ডিডেট লক্ষ্মীটুঙ্গা যদি টেন্টেড ক্যান্ডিডেট হয় তাহলে তার কেসের এগেনস্টে একটা টেন্টেড ওয়েটিং ক্যান্ডিডেট, সে নিজেকে বঞ্চিত বলছে, সে তার বঞ্চনার অবসান ঘটাতে গিয়ে মানে যারা যোগ্য ক্যান্ডিডেট, আনটেন্টেড টিচার, তাদের সর্বনাশ করা হবে। এটা কোন দেশের আইন? একটা টেন্টেড ক্যান্ডিডেট যার ওয়েমার ম্যানিপুলেশন রয়েছে, সে নিজেকে বঞ্চিত ওয়েটিং বলে সে কেস করছে যে আমি বঞ্চিত হয়েছি, কি পয়সা দিয়ে চাকরি পাইনি তাই বঞ্চিত হয়েছে। আর যারা একটা পয়সা না দিয়ে ওই চাকরিটা পেয়েছিল নিজের মেধার ভিত্তিতে, মানে তারা হচ্ছে মানে শত্রু, তারা হচ্ছে মানে কি বলবো, দোষটা তাদের। যারা পয়সা দিল দোষ তাদের নয়। তোমরা পয়সা দিয়েছো, চাকরি পাওনি, সে তার জন্য তোমরা বঞ্চিত হয়েছো। আর যারা একটা পয়সাও না দিয়ে নিজের দমে চাকরি পেলো, তারা দোষ করে ফেললো। মানে সমস্ত দোষ হচ্ছে আনটেন্টেড টিচার, তারা মাঝখানে ঢুকে গেছে, নিজের মেধার ভিত্তিতে, নিজের যোগ্যতার ভিত্তিতে ঢুকে গেছে বলে সেটা হচ্ছে তাদের সর্বনাশ। এবং এখানে সমস্তটা জড়িত। আজকে এতগুলো টিচার মারা গেল, এতগুলো যোগ্য টিচার, সুবল সরেন স্যার মারা গেলেন, এর দায় কে নেবে? ফিরদৌস সামিম নেবে এর দায়? ফিরদৌস সামিম নেবে এই নোংরামি। এবং এখনও 2025-এর যে প্যানেল যেটা হয়েছে সেটা নিয়েও যে নোংরামি চলছে আমরা দেখতে পাচ্ছি। গতকালকে আমরা কোর্টে দেখেছি হঠাৎ করে কীভাবে সব কিছু উঠে যাচ্ছে, মানে কোনো ডেট নেই, হঠাৎ করে একটা ইস্যু উঠে চলে আসছে, মানে কী ধরনের নোংরামি চলছে। মানে আমরা শত্রু, মানে তোদের যদি শত্রুতা থাকে গভর্নমেন্টের সঙ্গে, তোরা ভাই গভর্নমেন্টের সঙ্গে বুঝে নে না, তোরা গভর্নমেন্টের সঙ্গে বোঝ, তোরা আমাদেরকে শত্রু বানিয়ে ফেলছিস কেন? আমরা তোদের কী ক্ষতি করেছি? আনটেন্টেড টিচার্সরা কার মানে বাড়া ভাতে ছাই দিয়েছে ভাই? তোদের শত্রুতা গভর্নমেন্টের সঙ্গে, তোরা গভর্নমেন্টের বিরোধিতা কর, যা করবি কর, কিন্তু লাশে রাজনীতি করিস না, এইটাই বারবার বলছি। আমি আমার প্রোফাইলে লাইভটা এই কারণেই করলাম, কারণ আমার প্রোফাইলে বিভিন্ন ধরনের লোক থাকে। আমার মনে হয় শুধুমাত্র এই যেটা চলছে আইনের নামে যে প্রহসনটা চলছে, এই যে জাস্টিসের নামে যে প্রহসনটা চলছে, এটা সাধারণ মানুষের জানা উচিত যে কী চলছে, এটা কী চলছে। একটা টেন্টেড ওয়েটিং ক্যান্ডিডেট যে চাকরি পায়নি পয়সা দিয়ে, তার জন্য 2016 সালের যারা যোগ্য ক্যান্ডিডেট ছিল, যারা নিজের দমে চাকরি পেয়েছে, তারা বঞ্চিত হবে? এটা কোনোভাবে মেনে নেওয়া যায়? এটা কোন আইনে মানে এটা সিদ্ধ?
এটা কিভাবে হতে পারে? এবং যে লয়াররা এগুলো জানার পরেও কেসগুলো করছেন এবং এতগুলো মানুষকে বিপদে ফেলছেন, তাদের কেন রেজিস্ট্রেশন ক্যান্সেল হবে না? তাদের এগেনস্টে কেন মামলা হবে না? তাদের এগেনস্টে কেন আইনগতভাবে কোনো অ্যাকশন হবে না? ববিতা সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এটা হয়েছে। এখন রিসেন্টলি লক্ষ্মী টুঙ্গা সিবিআইয়ের লিস্টে তার নাম বেরিয়ে যাচ্ছে, লক্ষ্মী টুঙ্গার, যে সে টেন্টেড, আর সেই টেন্টেডের করা কেসের ভিত্তিতে যোগ্যদের চাকরি যাবে। এটা কখনো হতে পারে? এটা কোনো সুস্থ সমাজে কখনো হতে পারে? এই নোংরামো যে দিনের পর দিন চলছে, তার এবার বিহিত হওয়া জরুরি। এবং আমরা বারবার দাবি জানাবো যে এই উকিলগুলো এই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে নোংরামি করছে, রাজনৈতিক নোংরামিগুলো করা হচ্ছে কোর্টের মাধ্যমে, কোর্টকে গুমরাহ করে, কোর্টকে মিসলিড করে যে করানো হচ্ছে, তাহলে তার জন্য এইসব লয়ারদের এগেনস্টে কেন অ্যাকশন হবে না? এবং এইসব লয়ারদের বার কাউন্সিল থেকে কেন ব্যান করা হবে না? এদের রেজিস্ট্রেশন কেন ক্যান্সেল হবে না? এটা নিয়েও ভাবনা চিন্তার জায়গা এসছে। আবার এই যে টেন্টেড লয়াররা এই যে কাজগুলো করে যাচ্ছে, নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন, এইটা কোনোভাবে মেনে নেওয়া হবে না। এবং এইটা আমি বললাম, অনেকে বলেনি এখন, আমি বলছি এইটা আমরা মেনে নেব না। এর প্রতিবাদ থাকবে, এর বিরোধিতা হবে। এবং আমরা চাইছি 2016 কেস এই যে সিবিআই লিস্টে নতুন লক্ষ্মী টুঙ্গার নাম টেন্টেড লিস্টে বেরিয়েছে, এইটা নিয়ে 2016 কেসকে আবার রিওপেন করানোর চেষ্টা করা হবে। 2016 কেস আবার রিওপেন হবে এবং 2016 যারা চাকরি করতো তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, অবশ্যই ফিরিয়ে দিতে হবে। এই নোংরাময় আমরা মানছি না এবং মানব না, এইটা বললাম। সাধারণ মানুষ যারা দেখছেন, যারা 2016 বাইরে আছেন, তারাও নিশ্চয়ই বুঝতে পারছেন যে যেটা হয়েছে সেটা ন্যায় হয়নি এবং এর বিরুদ্ধে কথা বলা উচিত। এটা কখনোই হতে পারে না। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে 2016 বেশ কিছু মানুষ তারা ভুক্তভোগী হবে। আজকে 1140 জন টিচার তারা নট কল ফর ভেরিফিকেশন হয়েছে, তাদের জীবন জীবিকা কী হবে? কেন তারা এই টেন্টেড ওয়েটিংদের করা কেসের জন্য তারা ভুক্তভোগী হবে? কেন কোর্ট এই বিষয়টাকে দেখবে না? কেন জাজেরা এই বিষয়টাকে দেখবে না যে কেন কী করে একজন টেন্টেড ক্যান্ডিডেট তার কেস অ্যাকসেপ্টেড হয় এবং একজন টেন্টেড ওয়েটিং সে নিজেকে কীভাবে বঞ্চিত বলে এবং সেই বঞ্চনার কাহিনী শুনিয়ে কী করে একজন উকিল প্যানেল ক্যান্সেলের দাবি করতে পারে? এই প্রশ্ন আমাদের তরফ থেকে থাকলো এবং থাকবে, এবং এইটা নিয়ে যতদূর আমরা যাওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত বারবার বলছি যে এই যে আমি নাম নিয়ে বললাম, করতে পারে আমার এগেনস্টে অ্যাকশন নিতে পারে, নেক যদি নেই 2016 রিওপেন হবে। 2016 রিওপেন হোক, দেখি। সত্যিটা বলতে আর ভয় পাই না, সত্যি বলতে আমরা ভয় পাই না। প্রচুর ভুগেছি ও অনেক কিছু হয়েছে, আর সত্যি বলতে ভয় পাই না। কে সরকার কে বিরোধী আমাদের ওসবে কিচ্ছু এসে যায় না। 2016 যারা আনটেন্টেড ক্যান্ডিডেট তারা প্রত্যেকের যোগ্য এবং তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য বা তাদের অধিকারের জন্য লড়াই করতে হয়, করব। তাতে কে সরকার, কে বিরোধী, কে প্রাইম মিনিস্টার, কে সিএম আমরা দেখতে যাব না। এই অধিকারের লড়াই আমরা লড়ব এবং এতে যারাই সেটা ওই রাজনীতি করতে আসবে তাদেরকে আমরা আইডেন্টিফাই করব এবং তাদের এগেনস্টে যা করার আমরা করব। কারণ আমাদের অনেক সাথী মারা গেছে, অনেক সাথী পাগল হয়ে গেছে এইসব রাজনীতির জন্য। তাই হ্যাঁ, হতে পারে সরকার খুব খারাপ, মমতা ব্যানার্জি খারাপ, সবাই খারাপ আমরা ধরে নিলাম। সরকারে যারা আছে সবাই খারাপ, সবাই দুর্নীতি করছে, সবাই খারাপ। তাহলে বিরোধী যারা আছে, যারা নিজেকে সততার প্রতীক বলছে, তারা কি করে টেন্টেড ওয়েটিংদেরকে নিয়ে কেস করছে? তারা কেন এই নোংরামিগুলো করছে? তারা তো নিজেও টেন্টেডগিরি করছে, তারা কেন করবে? তাহলে তারা নিজেদের বিশেষ সততা ধ্বজাধারী একদম বিশাল রাজ্য সরকার দুর্নীতি করেছে। হ্যাঁ, দুর্নীতি করেছে, তো তোরা কি করছিস? তোরা যেগুলো করছিস সেগুলো দুর্নীতি নয়। যে নীতিতে কোনো সততা থাকে না, যে নীতিতে মানুষের উপকার আসে না, সেটাই দুর্নীতি। দুর্নীতি করতে গেলে সবসময় সরকারে থাকতে হয় না, বিরোধী থেকেও দুর্নীতি করা যায়। যেটা তোরা করে দেখাচ্ছিস, যে বিরোধী থেকেও দুর্নীতি করে সরকারকে খারাপ প্রমাণ করার জন্য তোরা যোগ্যদের লাশের উপর রাজনীতি করবি। এইটা হচ্ছে তোদের টেন্ডেন্সি হয়ে গেছে। সরকারের সঙ্গে কিছু করতে পারছো না, ক্ল্যাশ হচ্ছে তোমাদের সরকার, তোমরা কী করবে বুঝে নাও, তোমরা রাজনৈতিক রাস্তা লড়াই করে নাও। যোগ্যদের লাশের উপর দিয়ে এই রাজনীতি আমরা মানছি না এবং কোনোদিন মানব না। আমাদেরকে শত্রু বানিয়ে তোমরা এই যেগুলো করছো এগুলো চলবে না, এগুলো বেশি দিন চলবে না, চলতে পারে না। সাধারণ মানুষ জানছে, সবাই কিন্তু এখন কোর্ট প্রসিডিং দেখতে পায়, অনলাইনে কিন্তু দেখা যায় কোর্টে কী চলছে। যে কদিনে যা চলেছে, সাধারণ মানুষকে আমি যখন ভিডিওগুলো দেখাচ্ছি যে এই সিচুয়েশন, তারাও কিন্তু ছিচিকার দিচ্ছে। ভেবো না যে মমতা ব্যানার্জিকে সবাই গাল দেয় মানেই তোমাদেরকে হিরো মনে করে, ব্যাপারটা তা নয়, ঠিক আছে? তোমরাও নোংরামি করো, সেটা সবাই জানে। এই উকিলগুলো যে নোংরামি করে সেটা সবাই জানে, সেটা সবাই দেখছে, কিন্তু মানুষ কিন্তু দেখছে, সব কিন্তু দেখতে পায় কী চলছে, কে মিথ্যে কথা বলছে, কোথায় হচ্ছে ক্লাসের বেস্ট ছাত্র, কে আমার প্রিয় ছাত্র, কে আমার প্রিয় ছাত্রী, এই ব্যাপারগুলো কিন্তু মানুষ বুঝতে পারছে, সবটা কিন্তু দেখছে। হ্যাঁ, যেহেতু ডাইরেক্টলি কিছু বলা যায় না জুডিশিয়ারি এগেনস্টে, তাই অনেকে কিছু বলতে পারছে না, কিন্তু মানুষ কিন্তু সব দেখছে। জুডিশিয়ারিকে নিজেকে কিন্তু পরিবর্তন করতে হবে এবং নিজের গরিমা কিন্তু রক্ষা করতে হবে। এই আবেদনটা কিন্তু বারবার রাখছি। সাধারণ মানুষ কিন্তু সব দেখছে, সব দেখতে পাচ্ছে কী চলছে।
তাই যেটা চলছে এগুলো বদলান, এবং বারবার বলছি যে এই ধরনের টেন্টেড ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্টের টেন্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে এই যে কেস করে 16কে প্যানেল ক্যান্সেল করানো হয়েছে এবং নোংরামিগুলো হয়েছে, এইগুলোর এগেনস্টে অবশ্যই অ্যাকশন নেওয়াটা জরুরি, এবং সেটা কীভাবে কী করা যায় আমরা দেখব। এবং এই ধরনের ফ্রড উকিলদের, যারা টেন্টেড ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদেরকে নিয়ে কেস করে প্যানেল ক্যান্সেল করে যোগ্যদেরকে রাস্তায় নামায়, এই ধরনের ফ্রড উকিলের এগেনস্টে যাতে অ্যাকশন নেওয়া যায় আইনিভাবে, সেটা আমরা দেখব। এবং এই যে বলছি এই কথাগুলো বলার জন্য, যদি আমার বিরুদ্ধে মানহানির মামলা করে তারা করুক, তাতে 2016 ওপেন হবে, হোক, চাইছি সেটা 2016 ওপেন হোক, এবং এদের লাইসেন্স কেন ক্যান্সেল হবে না। আমার দাবি থাকলো যে জেনে বুঝে যদি টেন্টেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে বঞ্চনার কথা কাহিনী শুনিয়ে কেউ যদি হিরো হতে যায় এবং পরবর্তীকালে দেখা যায় যে সে টেন্টেড ক্যান্ডিডেট ছিল, তাহলে এই ধরনের কোর্টকে মিসলিড করার জন্য এই ধরনের লয়ারদের এগেনস্টে কেন অ্যাকশন হবে না, তার জবাব আমি চাইলাম। এবং সাধারণ মানুষ পুরো ব্যাপারটা দেখছে, তারা বুঝুক কী চলছে কোর্টে, কী চলছে। শুধুমাত্র আমি কোনো একটা পন্থী রাজনীতি করি বলে মাথাটাকে আমি বন্ধক দিয়ে দেবো কাউরির কাছে, নোংরামির কাছে, এটা হতে পারে না। সবাই কম বেশি কোনো না কোনো পন্থী, কেউ ডানপন্থী, কেউ বামপন্থী, কিন্তু আমি যে পন্থী হই না কেন, যদি সেই পন্থীরা আমার রুজি রোজগারের লড়াই আমার পাশে এসে না দাঁড়ায়, তারা যদি নোংরামি করে, তারা রাজনৈতিক স্বার্থের জন্য, ভোটের স্বার্থ, ব্যালট বক্সের জন্য আমার সঙ্গে নোংরামি করে, আমাদের সঙ্গে নোংরামি করে, তাহলে আমি কোনো পন্থী থাকবো না। আমি তখন একটাই পন্থী, সেটা হচ্ছে আমরা যোগ্যপন্থী, এবং আমরা যোগ্যদের জন্য যা যা করার করবো, সাধারণ মানুষের জন্য যা যা করার করবো। সাধারণ মানুষ, ওইসব নোংরা রাজনীতিকে আমরা সাপোর্ট করি না এবং করবো না, সেটা সরকার হোক বা বিরোধী হোক, সে তুমি যেই হও, তোমার রাজনীতির জন্য সাধারণ মানুষের রুজি রোজগার যাতে ভায়োলেট না হয় সেটা আমরা দেখবো, এবং সাধারণ মানুষকে দেখাচ্ছি। আমাদেরও ফ্যামিলি রয়েছে, আমাদের প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, আমাদের কোথাও কিন্তু বিভিন্ন জায়গায় পৌঁছে প্রত্যেক একটা 7,000 যোগ্য ক্যান্ডিডেট। কেউ যদি ভেবে থাকো যে 16,000 17,000 যোগ্য ক্যান্ডিডেট, এদের আর ভোটে কি এসে যায়, এদের ভোটে আর কী হয়ে যাবে, সেই 16,000 17,000 ক্যান্ডিডেটটা ফ্যাক্টর নেই। 16,000 17,000 ক্যান্ডিডেটের সঙ্গে কিন্তু 10 লাখ 12 লাখ মানুষের যোগাযোগ রয়েছে, এবং তারা কিন্তু তাদের গল্পগুলো তাদেরকে শোনায়, তারা কিন্তু জানে কী চলছে। সুতরাং এটা যদি ভেবে থাকেন যে এই করে করে ভোটের বৈতরণী পার হয়ে যাবে, সেটা ভুল ভাবছে। বোঝাচ্ছি কিন্তু আমরাও লোককে, মানুষ কিন্তু সব দেখছে, আমাদেরও কিন্তু প্রচুর সার্কেল রয়েছে, এক একজনের সঙ্গে 100 জন 200 জনের একটা যোগাযোগ রয়েছে, তারাও কিন্তু জানে আমাদের অবস্থাটা, কে কী করছে তারাও জানে। তাই ওইটা যদি ভেবে থাকেন তাহলে কিন্তু কপালে কষ্ট আছে, ওই ভোট ওইভাবে বেরোবে না। শুধু যতটুকু আপনাদের রেপুটেশন ছিল, মানে বিরোধীদের বলছি, যতটুকু রেপুটেশন ছিল সেটুকু চলে যাবে, শেষ হয়ে যাবে, শূন্য থেকে মহাশূন্য, তারপর মাইনাসে যাবে এবার আস্তে আস্তে। যদি শুধরন নিজে থেকে, যদি লাশের উপর রাজনীতি করতে চান, ভুলগুলো শুধরন, যেটা সত্যি সেটা সত্যি বলতে শিখুন, যোগ্যদেরকে যোগ্য বলতে শিখুন, আনটেন্টেডদের এই আনটেন্টেডনেস, সেটার জন্য প্রাউড ফিল করুন যে এই মানুষগুলো কিন্তু এই পাওয়া টেন্টেড এবং না পাওয়া টেন্টেডের মাঝে আটকা পড়েও কিন্তু তারা প্যানেলে জায়গা করে নিতে পেরেছিল, তার জন্য প্রাউড ফিল করুন এই মানুষগুলোর জন্য, এবং এদের পাশে এসে দাঁড়ান। তা না করে নোংরামি করে তাদের জীবন জীবিকা নিয়ে খেলা হচ্ছে, বা টেন্টেডদের হয়ে সওয়াল করে টেন্টেড বঞ্চিতদেরকে চাকরি পাইয়ে দিতে হবে, বা তার জন্য যদি না পাই তাহলে প্যানেল ক্যান্সেল হবে, এই চলছে। সবাই দেখছে, দেখুন, ভালো লাগছে, বেশ সুন্দর। জুডিশিয়ারি যতটুকু রেপুটেশন ছিল সেটাও যাচ্ছে আস্তে আস্তে, মানুষ সব দেখছে। কিন্তু ওই যে বললাম, যে আবারও বলছি, আমাদের তরফ থেকে এই ধরনের উকিল যারা মিসলিড করছে কোর্টকে বারবার, তাদের লাইসেন্স ক্যান্সেলের দাবি আমাদের তরফ থেকে জানানো থাকলো, এবং আমরা এর জন্য আইনিভাবে যা যা করার চেষ্টা করব, এবং 2016 ওপেন হোক, 16 পুরোটা, সেটা আমরা চাইছি, এবং তার জন্য যদি আইনিভাবে যা যাভাবে করা যায় সবই করবো, আস্তে আস্তে আমরা সবই জানাবো। এই হচ্ছে প্রাথমিক আমার রিয়াকশন আমি দিয়ে গেলাম কালকের পর থেকে, যে লক্ষ্মীটুঙ্গা যার করা কেসের ভিত্তিতে, অর্থাৎ লক্ষ্মীটুঙ্গা যে কিনা সিবিআই লিস্টে টেন্টেড ওয়েটিং বঞ্চিত হিসেবে এসছে, সেই ওয়েটিং বঞ্চিত যাকে বলছিলেন উকিলরা, বিরোধী উকিলরা, তিনি যখন সিবিআই লিস্টে, তারপরে হচ্ছে এসএসসি লিস্টে যখন টেন্টেড হিসেবে এসছেন, টেন্টেড হিসেবে ধরা পড়েছেন, অর্থাৎ এনারা টাকা দিয়েও চাকরি পাননি বলে নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, তখন এনার করা কেসে প্যানেল ক্যান্সেল হতে পারে না। এটাই হচ্ছে আমাদের প্রাথমিক রিয়াকশন, এনার করা কেসে প্যানেল ক্যান্সেল হতে পারে না। একজন টেন্টেড অযোগ্য যদি নিজেকে বঞ্চিত বলে প্যানেল ক্যান্সেলের দাবি জানাই, তাহলে সেই দাবি কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আমাদের প্রশ্নচিহ্ন রইল, এবং কোর্টকে আমরা এই বিষয়টা জানাবো, কোর্টের সামনে পুরো বিষয়টা তুলব, তারপর কোর্ট বিচার করবে তাদের নিজেদের ভুল শুধরে নেওয়া উচিত বা কী করা উচিত। এইটুকু প্রাথমিক রিয়াকশন আমি দিয়ে রাখলাম কালকের পর থেকে, বা কী হবে না হবে সে তো পরবর্তীকালে আলোচনা করবো। আর সাধারণ মানুষকে পুরো ব্যাপারটা একটু অবগত করা জরুরি ছিল, আমাদের মিডিয়া বন্ধুদেরকেও করার চেষ্টা করব। তো
তো সেইটা করানোর জন্যই আমি আমার নিজের প্রোফাইল থেকে লাইভটা করলাম, নাহলে হয়তো আমাদের গ্রুপে করতাম, কিন্তু আমি চাইছি সাধারণ মানুষ পুরো ব্যাপারটা জানুক যে কী চলছে। আশা করছি কিছুটা বোঝাতে পেরেছি, আস্তে আস্তে বাকিটা আমরা বলতে থাকবো, মানুষ দেখুক যে কী চলছে জুডিশিয়ারি।